হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে যেটা শিখব এই চতুর্থ অধ্যায়ের আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করতে শিখব। তার আগে আমরা ছোট্ট একটি প্রজেক্ট দেখব যে বিজ্ঞানীরাই, যাতে তোমাদের বোধগম্য হয় যে চৌম্বকের কিভাবে কাজ করে চৌম্বক, সেটা আমরা আরেকটু দেখে নিব। চলো, ওকে, আমরা এই জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো তো, এটা কি? চৌম্বকের একটা হচ্ছে সাউথ পোল আর একটা হচ্ছে নর্থ পোল, অর্থাৎ একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। ঠিক আছে, এই দুটা মেরু থাকে আমরা জানি। ঠিক আছে, এটা চৌম্বক পদার্থ। দেখি তো আমরা এটাকে যদি তাহলে দেখো তো, হ্যাঁ, এখানেও এটা হচ্ছে যে এই চৌম্বকটারও একটা, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। তা আমরা বরাবর দেখতেছি যে কোনোভাবে না, এটাকে আমরা যদি এই যে দেখো তো, সমধর্মী বিকর্ষণ করতেছে, বিপরীতধর্মী আকর্ষণ করতেছে, তাই না? এই যে এটা বিপরীতধর্মী, এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে নর্থ। আমি যখনই এটা এদিকে আনতেছি সেটা ঘুরে যাচ্ছে অটোমেটিকলি, এবং চতুর্দিকে তার বলয়গুলো সেমভাবে আমাকে দেখাচ্ছে। চতুর্দিকে কত বড় বলয় এখানে দেখাচ্ছে এখানে, তাই না? তো সুতরাং এগুলো খেয়াল করে দেখো, আসলে সমধর্মী বিকর্ষণ, বিপরীতধর্মী আকর্ষণ, এখান থেকে আমরা সঠিক ধারণা হয়তো নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এর ভিতরে যে ম্যাগনেটিজম কাজ করতে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটাই কীভাবে কী। ঠিক আছে, এই যে পুরো অংশটা দেখাচ্ছে। পৃথিবীর যে অংশটুকু, আমাদের যে মেরু অংশ, কোন দিকে উত্তর মেরু, কোন দিকে দক্ষিণ মেরু, সেটাও এখানে কিন্তু দেখাচ্ছে। আমরা যদি ঠিক এইভাবে মানে এদিকে নিয়ে আসি, দেখো তো, সবসময় বিপরীত দিকেই কিন্তু কি এটা মুভ করবে, অর্থাৎ বিপরীতধর্মী আকর্ষণ সমধর্মী বিকর্ষণটা করে। হ্যাঁ, সমধর্মী আকর্ষণ বিপরীতধর্মী, সমধর্মী বিকর্ষণ বিপরীতধর্মী আকর্ষণ। ঠিক আছে, তো দেখো তো কত চমৎকারভাবে আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাচ্ছি। সামনে আরও ভালো কিছু থাকবে তোমাদের জন্য, যেটা তোমরা আরও ভালোভাবে শিখতে পারবে। সে বিষয়গুলো আমি সামনে দেখাবো। তো চলো, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন সমাধানের দিকে যাবো। আমরা এখান থেকে দেখতে পেলাম সমধর্মী আকর্ষণ, বিপরীতধর্মী, সমধর্মী বিকর্ষণ, বিপরীতধর্মী আকর্ষণ। এটা এখন প্রশ্ন সমাধানে আমরা যাব, একটু আসি। দেখো তো, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, এটা বলছে। কেমন? কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়, এটা একটু খেয়াল করে দেখবা। তরল পদার্থের আসলে বৈশিষ্ট্য নয় কোনটি, সেটা একটু দেখবা। তরল পদার্থর বৈশিষ্ট্য নয় কোনটি, সেটা হচ্ছে নির্দিষ্ট আকার আছে। তরল পদার্থের কোনো নির্দিষ্ট আসলে আকার নাই, সেটা হচ্ছে তার বৈশিষ্ট্য নয়। আর বাকিগুলো বৈশিষ্ট্য, ওজন আছে, নির্দিষ্ট ওজন আছে, আয়তনও আছে, সেটা ঠিক। পদার্থের অবস্থা কয়টি? আমরা জানি তিনটি: কঠিন, তরল, বায়বীয়। পানি ও বায়ু কোন বৈশিষ্ট্য মিল আছে? নির্দিষ্ট আকৃতি আছে না, নির্দিষ্ট আকার আছে নাই, নির্দিষ্ট আয়তন আছে না, তাও নাই, নির্দিষ্ট ওজন আছে, কিন্তু এই দুটো কিন্তু ওজন নির্দিষ্ট আছে, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি। এখান থেকে আমরা শব্দগুলো নির্বাচন করে আমরা এখানে দিব। তো এখান থেকেও আমরা দিতে পারি। তো দেখো, অর্ধেক পানিসহ একটি গ্লাসে এক টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা এখান থেকে হচ্ছে বাড়বে। কেননা ওই পাথরের টুকরোটা জায়গা দখল করবে, সেজন্য। রাবার নির্দিষ্ট আকার আছে, রাবারের নির্দিষ্ট আকার আছে, এটা 1 হবে, আর এটাও 1, এটা দিলাম। রাবারের নির্দিষ্ট আকার আছে, কারণ এটি কী ধরনের পদার্থ? হ্যাঁ,
এটা কঠিন পদার্থ, সে কারণে এটা নির্দিষ্ট আকার আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে কঠিন, এটা 2 নম্বর। আর আমি লিখলাম না, এখানে আমি 2 দিয়ে দিছি। আচ্ছা, প্রকৃতিতে পানি কি অবস্থায় থাকে? এখান থেকে প্রকৃতিতে পানি কয় অবস্থায় থাকে? 3 অবস্থায় থাকে। পানি কয় অবস্থা থাকে? 3 অবস্থা থাকে। তাহলে এটা হচ্ছে এমনিতেই 3 নাম্বার, আর উত্তর হচ্ছে 3। এটা কঠিন, তরল, বায়বীয় এভাবে থাকবে। লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চৌম্বক পদার্থ, তো সেটা আমরা দেব 4। ওকে, সো ডান, এখানে কিন্তু উত্তর আমার হয়ে গেছে। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা শিখবা তো শিখবা, প্রতিনিয়ত তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবে। দেখো আমার এই যেহেতু আমি নিজে একজন প্রকৌশলী, আমি চেষ্টা করব সায়েন্টিফিক জিনিসগুলো আমার দীর্ঘ গবেষণা এবং পড়াশোনা থেকে আমি তোমাদেরকে সহজ করে তুলে ধরার চেষ্টা করব। বাস্তব জগৎটা আমি যেখানে দেখেছি সেটা শুধু। অনেকে হয়তো তার বিজ্ঞান বিষয় সে পড়াশোনা করে না, সে বিজ্ঞান পড়াচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবো, আমি ওইটা বলবো না। তো আমি হাতে কলমে যেটা শিখেছি, যেটা জ্ঞান অর্জন করেছি, তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার উপস্থাপনাটা তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকবে জার্নিতে। তোমাদের আরও চমকপ্রদ অনেক কিছু দেখাবো, বাস্তব বিষয়গুলা। কারণ একটা কথা আছে, যদি না দেখি দুই নয়নে, বিশ্বাস করিতে নাই গুরুর বচনে। তো যাই হোক, এনিওয়ে তোমাদেরকে চেষ্টা করব একদম প্র্যাকটিক্যাল আকারে বোঝানোর জন্য, যাতে সারা জীবন তোমরা মনে থাকবে। কথাটা বুঝতে পারছো? একই উদাহরণ অনেক রকম হয়। একজন সাধারণ মানুষ থেকে জিজ্ঞেস করলে এক ধরনের হবে, ডাক্তারের কাছ থেকে শুনেছি ডাক্তারের উদাহরণ দিবে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখলে সেই ইঞ্জিনিয়ারিং উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবে। এখন তোমরা বুঝে নিও কোন জিনিসটা তোমার কাজ দিবে, সেটা আর কি, কারটা তোমার ভালো কাজে আসবে সেটা আর কি। এনিওয়ে আমরা যাচ্ছি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। দেখো তুলা, এটা আমরা 1 নম্বর ধরেছি। তুলা কি আছে এখান থেকে দেখবো, এখান থেকে তুলার ওজন কম, তো এটাও 1 নিব। ঠিক আছে, এটা সেটা, এটা মিল 1, এটা 1 দিছি, এটা 1 দিছি, তার মানে এটা 1 নম্বর হবে। বরফ, তো বরফ হচ্ছে আসলে কঠিন পদার্থ। বরফ কি কঠিন, এটা 2 নম্বর দিছি, এটা 2, কঠিন পদার্থ। দুটি চুম্বকের দক্ষিণ মেরু, দুটি চুম্বকের দক্ষিণ মেরু, দুটি চুম্বকের দক্ষিণ মেরু, দুটি চুম্বক যদি তার দক্ষিণ মেরু হয়, তাহলে এটা কী হবে? বিকর্ষণ করবে। একটু আগেই আমরা তোমাদেরকে সেই সিমুলেশন দেখিয়েছি। যদি আমরা একটু ওইদিকে যাই, আবার একটু দেখার চেষ্টা করব। দুটি চুম্বকেরই দক্ষিণ মেরু, যেটা আমরা দেখি, দুটি চুম্বকেরই দক্ষিণ মেরু, আমরা যদি সেটা করি তাহলে এরই দেখো, দুটি চুম্বকের দক্ষিণ মেরু কি হবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আচ্ছা, আমরা যে এই যে এদিকে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কী করতেছে? আকর্ষণ। আর এদিকে হলো বিকর্ষণ, কেননা এটা ঘুরে যাচ্ছে, লালটা এদিকে চলে যাচ্ছে, সাদাটা মানে এটা। তাহলে দুটি চুম্বকের, এখান থেকে বুঝতে পারো, দুটি চুম্বকের দক্ষিণ মেরু, দুটি চুম্বকের কি দক্ষিণ মেরু হচ্ছে বিকর্ষণ করবে। এই চুম্বকের হচ্ছে সাউথ মানে দক্ষিণ, এটাও দক্ষিণ। আমি চেষ্টা করবো এটা হয়তো দেওয়ার জন্য, দেখা যাচ্ছে ঘুরে যাচ্ছে। কীভাবে? এটা বিকর্ষণ, এটা হচ্ছেই না। তাই দুটি চুম্বকের যদি দক্ষিণ মেরু একসাথে আনি, তারা উল্টে যাবে, বিকর্ষণ করবে। হ্যাঁ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দুইটা চুম্বক আমি আনতেছি, এখন দুইটা বিপরীত ধর্মী, এদিকে সাদা অংশ আর এদিকে লাল অংশ, দুটো চুম্বকের। আমি যদি একটু এদিকে ঘুরাই, সাথে সাথে ওটা ঘুরে যাচ্ছে, তার মানে সমধর্মী হচ্ছে বিকর্ষণ, বিপরীতধর্মী আকর্ষণ। এখান থেকেই আমরা বিষয়গুলো জানতে পারছি। দুটি চুম্বকের দক্ষিণ মেরু হচ্ছে বিকর্ষণ করবে, এটা হচ্ছে 3 নম্বর। এই যে দেখলা কেন হলো, সেটা তোমরা বাস্তবেই দেখলা। ঠিক আছে, তো ফুটবল গোলাকার। হ্যাঁ, তাহলে ফুটবল হচ্ছে গোলাকার,
লোহা হচ্ছে চুম্বক পদার্থ। আমি যে নাম্বারগুলো দিয়েছি মানে কি ডাক টানলে অনেক হিজিবিজি হয়, আমি নাম্বার করে দিয়েছি, এই নাম্বারগুলোর সাথে এইগুলো মিলালে কোনটা বুঝাইছি সেটা তোমরা বুঝে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য আমি যেভাবে রেডি করেছি, বর্ণনামূলক প্রশ্ন আমি যেভাবে রেডি করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো যে আমি তৈরি করেছি সেগুলো একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, একটু যাই সংক্ষিপ্ত প্রশ্ন। অচুম্বক পদার্থ কাকে বলে? সাধারণত যেই পদার্থ চুম্বকের আকর্ষণ প্রভাবিত হয় না বা চুম্বক ধর্ম প্রদর্শন করে না তাকে অচুম্বক পদার্থ বলে। মানে চুম্বকের সাথে আকর্ষণ হয় না আর কি, সেগুলি কাঠ, প্লাস্টিক, কাঁচ, স্টিলও কিন্তু, মানে স্টিলও কিন্তু অনেক স্টিল আছে ধরে না, সেগুলো আর কি, এটা মনে রাখবা। আর একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে? একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু অপর দণ্ডচুম্বকের উত্তর মেরুর কাছে এলে তারা একে অপরকে আকর্ষণ করে। একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু অপর দণ্ডচুম্বকের উত্তর মেরুর কাছে, খুব খেয়াল করবা, হ্যাঁ, তারা একে অপর আকর্ষণ করে। যেটা আমি দেখাইছিলাম, দুটি বিপরীতধর্মী চুম্বক যখন একে অপরের কাছে আসে তখন সেখানে আকর্ষণ করে। এখান থেকে আমরা দেখি এই যে বিপরীতধর্মী চুম্বক, এই যে দেখো এটা লাল মানে এটা নর্থ আর সাদাটা হচ্ছে সাউথ, তাহলে দুটি বিপরীতধর্মী এখন আকর্ষণ করতেছে। এই যে যখন আমি চেষ্টা করব এটা আনতে কিন্তু হচ্ছে না, এটা ঘুরে যাচ্ছে, আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। তাহলে বিপরীতধর্মী আকর্ষণ, যখন বিপরীতধর্মী মারবে তখন সেটা আকর্ষণ মানে করবে বিপরীতধর্মী, এবং সমধর্মী বিকর্ষণ করতেছে, সেটা আমরা এখান থেকেই দেখতে পেলাম, ঠিক আছে? সো এইগুলো একটা প্রশ্ন। তারপর বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? বেলুনে মুখ দিয়ে ফু দিলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, ফলে বেলুনের অভ্যন্তরে বাতাস বাইরে দিকে ধাক্কা দেয় এবং বেলুন ফুলে যায়। তো এটাও আমরা বললাম। পদার্থ যে আমরা বড় প্রশ্ন উত্তর যেটা, সেটা একটা আমরা করি। দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন তিনটি বাস্তব বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল যে ব্যবহার লিখি। আমরা প্রতিনিয়ত কি করি? এই যে একটু বড় করে দিই। আচ্ছা, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করি যা আমাদের জীবনকে সহজ ও সুবিধাজনক করে তোলে। তবে এসব বস্তু ব্যবহার করার সময় আমাদের সতর্কতা ও দায়িত্বশীল অবলম্বন করতে হবে, ঠিক আছে? সেটাও আমরা একটু দেখি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমি সাথে সাথে তোমাদেরকে এক্সপেরিমেন্টালি দেখাচ্ছি, মানে সচিত্রকভাবে, সেটা আর কি। তো তবে এসব বস্তু ব্যবহার করার সময় আমাদের সতর্কতা দায়িত্বশীল অবলম্বন করা জরুরি, যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং সেগুলো সর্বোত্তম ব্যবহার করা নিশ্চিত করা যায়। আমরা একটু দেখি, যেমন গ্যাসের চুলা, রান্নার জন্য গ্যাসের চুলা ব্যবহার করা হয়। দায়িত্বশীল ব্যবহার: গ্যাসের চুলা ব্যবহারের পরে চুলার নব বা সুইচ বন্ধ করে নিতে হবে। চুলার আশেপাশের দাহ্য পদার্থ মানে কাগজ, প্লাস্টিক রাখা উচিত নয়। গ্যাস লিক হলে দ্রুত জানালা খুলে দিতে হবে এবং ইলেকট্রনিক সরঞ্জাম চালানো এড়িয়ে চলতে হবে। কাচের বয়ম: খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পানীয় রাখার জন্য কাচের বয়ম ব্যবহৃত হয়। দায়িত্বশীল ব্যবহার: বয়ম সাবধানে ধরতে হবে যাতে হাত ফসকে পড়ে না যায়। শিশুর নাগালে বাইরে রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। ব্যবহারের পর পরিষ্কার করে যথাস্থানে রাখতে হবে, এতে দীর্ঘস্থায়ী হয়। ছুরি: ফল, মূল, শাক, সবজি, অন্যান্য খাবার কাটার জন্য ছুরি ব্যবহৃত হয়। দায়িত্বশীল ব্যবহারে আমাদের কি করতে হবে? ছুরি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে হাত না কেটে যায়। ব্যবহারের পর নিরাপদ স্থানে রাখতে হবে, বিশেষ করে শিশুদের নাগালের বাইরে। ছুরি পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে যাতে এটি মরিচা না ধরে। সো
আরেকটা প্রশ্ন, উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার একটি তালিকা আমরা তৈরি করব। সো আমরা উপরের ছবি যেটা আছে সেগুলো একটু বলি। এখানে আমরা একটু দেখিয়ে নিই। এই যেখানে আমরা এখানে যে ফ্যান বাতাস দিচ্ছে, এর তরল পদার্থ, এটাও তরল পদার্থ। এই যে এখানে বই আছে, এই যে চা, মার্বেল, পাথর, এই যে কোনটা কি তার একটা তালিকা তৈরি করার জন্য আমরা একটা তালিকা তৈরি করবো এখানে, ঠিক আছে? তো আমি কি তৈরি করেছি তোমাদের একটু দেখাই, যদিও এখান থেকেও তোমরা বলতে পারো। এখানে আমরা তালিকা তৈরি করেছি। ফ্যানের বাতাস অবশ্য বায়বীয় পদার্থ, তারপর তেল তরল পদার্থ, পুতুল কঠিন পদার্থ, গ্লাসে পানির শরবত তরল পদার্থ, চায়ের বাষ্প বায়বীয় পদার্থ, মার্বেল কঠিন পদার্থ, পাথর কঠিন পদার্থ, বই কঠিন পদার্থ। তো এই আমরা এইভাবে সেটাকে তুলে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে বুঝতে পেরেছো কোনটা কি তরল পদার্থ। এটা ফ্যানের বাতাস বায়বীয় পদার্থ, এটা তরল পদার্থ, এটাও তরল পদার্থ, এটাও তরল পদার্থ, এটা বাষ্প বায়বীয় পদার্থ, এই দুটা, ঠিক আছে? এটা কঠিন পদার্থ, বই কঠিন পদার্থ, পাথর কঠিন পদার্থ, এটাও বায়বীয় পদার্থ, তাই না? এগুলো কঠিন পদার্থ বাকিগুলো। সো আমরা এখান থেকে অনেক কিছুও জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক রাখবে। আর বেল আইকনে ক্লিক রাখতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো করবেই, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। কেননা তুমি যদি বেল আইকনে ক্লিক রাখো তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার নোটিফিকেশনে চলে যাবে। সকলকে ধন্যবাদ, আবারও ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।